নিশ্চিতে ছবিটা নিয়ে দাদার মধ্যে ভয় দিনের পর দিন একেবারে চেপে বসছিল। কিন্তু ছবিটা রিলিজ করা মাত্রই দাদার সব ধ্যান ধারণা একেবারে উড়িয়ে নিয়ে চলে গেল। দাদা স্বপ্নেও ভাবতে পারেনি ছবিটা এত জনপ্রিয় হবে। আর ঠিক এই সময়ই আমি একটা মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেললাম, মন দিয়ে ফেললাম সুব্রতাকে। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো তরুণ কুমার কেন সুব্রতাকে মন দিয়েছিলেন, কীভাবেই বা তিনি প্রেমে পড়েছিলেন তার, আর মা হয়েও নিজের সন্তান তরুণ কুমারের এই বিয়েটাকে কেন ভেঙে দিচ্ছিলেন চপলা দেবী। আর এই সমস্ত কথাগুলোই তোমাকে আমি শোনাবো তরুণ কুমারের কাছ থেকে। আর অবশ্যই কথাগুলো শুনবে আমার মুখ থেকে। অবশ্যই তুমি সঙ্গে থাকবে। সুব্রতাকে আমি প্রথম দেখি মনতোষ রায়ের ব্যায়ামাগারে। যদিও আলাদা করে সেদিন ওর প্রতি আমার কোনো রকম দাগ কাটেনি। এর কিছুদিন পরে বিশ্বরূপার পেশাদারি মঞ্চে আমরা দুজনে একসঙ্গে অভিনয় করছিলাম। খুব সম্ভবত শোটা ছিল রাত্রে। আমি নাগরা পরে গেছি। যতবার মঞ্চে ঢুকছি নাগরা খুলে রেখে যাচ্ছি, ফিরে এসে আবার নাগরা পরে নিচ্ছি। হঠাৎই দূর থেকে একবার চোখে পড়ল সুব্রতা পাশ দিয়ে যাবার সময়, ওরে বাবা এত বড় নাগরা কার, বলেই নাগরাটা একটা লাথি মেরে চলে গেল। নাগরাটা ছিটকে পড়ল আমার চোখের সামনে অনেক দূরে। মাথায় একেবারে রক্ত চড়ে গেল। এত অবাধ্যতা কিসের? সবার সামনে ওকে ডেকে বললাম, শোনো, বয়োজ্যেষ্ঠদের জুতোয় অসাবধানে পা লাগলে জুতোটা ঠিক করে দিয়ে যেতে হয়, বুঝলে? সুব্রতা কিন্তু টু শব্দটি না করে জুতোটা হাত দিয়ে ঠিক করে গ্রিন রুমের দিকে চলে গেল। উপস্থিত অনেকের মনে দরদ জাগল। আমাকে তারা একথাও বলল, জুতোয় সামান্য পা লেগেছে, এর জন্য মেয়েটাকে অমন কড়া কথা না শোনালেও পারতে। আমি মুখের ওপর জবাব দিয়েছিলাম, ভদ্রবাড়ির মেয়ে অভিনয় করতে এসেছে, সহবত শিখবে না কেন? সেদিন বাড়ি ফেরার সময় সকলের অগোচরে সুব্রতা আমাকে রাস্তায় ধরল। একেবারে কাঁচুমাচু মুখ করে বলল, আমায় ক্ষমা করেছেন তো? মনটা গলে একেবারে জল হয়ে গেল ওর একটা কথাতেই। নরম গলায় বললাম, সে যখন নিজের হাতে জুতো ঠিক করে দিয়েছে তখনই তো তোমায় ক্ষমা করে দিয়েছি, তবে সহবতটাও শিখে রেখেও কিন্তু আখেরে ফল দেবে। ব্যাস, সেই শুরু হলো নতুন অধ্যায়। তবে রাতারাতি ভালোবাসা না গড়ে উঠলেও তারপর থেকে আমরা কিন্তু দুজন পরস্পরের কাছে আসতে শুরু করলাম। তবে হ্যাঁ, তখনও কিন্তু সুব্রতাকে নিয়ে কোনো রকম স্বপ্ন দেখতে শুরু করিনি। আমাদের পাকিয়ে দিল বলতে গেলে কালী বন্দ্যোপাধ্যায়। কালিদা প্রায়ই আমায় বলতো, রে একটু পাত্তা দে বেচারি মেয়েটাকে, ঝুলিয়ে রাখছিস কেন? আমি তো না শোনার ভান করে এড়িয়ে যেতাম ওর কথায়। একদিন প্রবল বৃষ্টি। রাতের শো ভাঙার পর দেখি চারিদিকে জল জমে গেছে, জল একেবারে থই থই করছে। দাদা আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়িতে ওঠার মুখে দেখি সুব্রতা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ভিজে কাকের মতো। আমি যেতেই জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? নারকেল ডাঙা শুনে প্রস্তাব দিলাম, আমার গাড়িতে যেতে পারো, কিন্তু তোমায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরবো তাহলে। গাড়িতে তেমন কিছু গোপন কথা হয়নি দুজনের মধ্যে। অথচ পরদিন বিশ্বরূপায় পৌঁছে দেখি আমাদের নিয়ে ব্যাস ফিসফিসানি গুনগুনানি শুরু হয়ে গেল। কালিদা একান্তে ডেকে বলল, সামথিং রং ব্রো। অভিনেত্রী শান্তিগুপ্ত মনে মনে চাইতেন আমাদের দুটো হৃদয় একই ডোরে বাঁধা পড়ুক। শান্তিদি নিজে পান খেতেন, তাই প্রায় সময় ছুতো করে সুব্রতার হাত দিয়ে আমার জন্য পান পাঠাতেন। সত্যি কথা বলতে কি, সুব্রতাকে তখন সবেমাত্র ভালো লাগতে শুরু করেছে। তবে ভালোবাসাবাসিটা কিন্তু তখনও পর্যন্ত আমাদের মধ্যে শুরু হয়নি। একদিন রক্সিতে সারা রাত ধ্রুপদী অনুষ্ঠান, রোশন কুমারী নাচবে। সুব্রতাকে বললাম, যাবে? ও প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও রাজি হয়ে গেল। রোশন কুমারীর নাচ দেখা সৌভাগ্যের ব্যাপার। আর সেই রাতে রোশন কুমারীর নাচ দেখিয়ে ওকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। এভাবেই আমাদের দুজনের সম্পর্কটা গভীর থেকে গভীরতায় পৌঁছালো। একবার সুব্রতার মুখ থেকেই শুনলাম ওদের বাড়িতে ওর বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্যাপারটা অস্বাভাবিক নয়। বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে যতই অভিনয়ের মাধ্যমে অর্থ রোজগার করে বেড়াক, হ্যাঁ, বিয়ে না দিলে যে বাঙালি মেয়ে একেবারে ভেসে যাবে। এদিকে আমি পড়লাম সমস্যায়। তখনও কিন্তু বাড়ির কেউ আমাদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও শোনেননি। কাবেরীদি পরামর্শ দিলেন,
শোনো শোনো, ঝটপট ম্যারেজ রেজিস্ট্রিটা করে নিতে হবে। 23 তারিখ বিশ্বরূপায় একটা স্পেশাল শো ছিল। ওরা যাতে কিছু অনুমান করতে না পারে তার জন্য আমি ছুটিও চাইনি। হল ফেরত দুজনেই আলাদাভাবে পৌঁছে গেলাম অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকের বাড়িতে। ততক্ষণে ওখানে পৌঁছে গেছে অনিতা গুহর বর অমর বোস, রুদ্রর মতো আমারই কয়েকজন ঘনিষ্ঠ। আমি তো রেজিস্ট্রারকে তালা লাগাচ্ছি, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। একসময় উনি বলেও উঠলেন, আচ্ছা তরুণবাবু, এত তালা লাগাচ্ছেন কেন? দিন ঠিক করতে তালা লাগালেন, এখন আবার শৈশাবুত করতেও তাড়াহুড়ো করছেন। আমার এই কৌতূহলের উত্তর ওনাকে দিতে পারিনি, কারণ যদি সত্যি কথাটা বলি, সুব্রতা বা আমাদের এই দুই পরিবারকে গোপন করে এই ম্যারেজ রেজিস্ট্রিটা যে হচ্ছে, তবে হয়তো রেজিস্ট্রার ভদ্রলোক নিজেই মেকে বসবেন কিংবা 5 কান করে বেড়াবেন, আর বিপদে পড়ব আমরা দুজনেই। যা হোক, রেজিস্ট্রির কাজকর্ম মিটে যাওয়ার পর সুব্রতাকে ছাড়তে গেলাম ওদের বাড়িতে। গাড়ি থেকে নামবার সময় রেজিস্ট্রির প্রমাণপত্র হাতে দিয়ে শুধু বললাম, এটা তোমার দিদিকে দেখিও, আজ থেকে তুমি আমার বৈধ স্ত্রী। কথাটার মধ্যে হয়তো অন্য সুর ছিল। ওই রাস্তার মাঝেই সুব্রত বলল, দাঁড়াও, তোমায় একটা প্রণাম করি। লোভ হচ্ছিল প্রণামটা নেওয়ার, কিন্তু সাহসে কিছুতেই কুলল না। 5 জন দেখলে হয়তো বলবে রাস্তাতেই অভিনয় করছি আমরা। তারপর বাড়ি ফিরলাম হালকা মন নিয়ে। তখন জানতাম না দাদা স্বয়ং আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আসলে সাংসারিক অশান্তির আশঙ্কাতেই আমায় তখন এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিতে হয়েছিল। সুব্রতা ছিল অব্রাহ্মণ, তাই ভয় হলো। আর দ্বিতীয়ত জানতাম যে দাদা গোঁড়া নয়, কিন্তু আমাদের একান্নবর্তী পরিবারে রক্ষণশীল কাকা পিসিদের তো অভাব নেই। তারা সমালোচনার ঝড় তুললে আমাদের ছোট্ট সুখী গৃহকোণটুকুও যে বেসামাল হয়ে পড়বে। আর আমারই জন্য ছোট বড় কথা অবশ্যই শুনতে হবে দাদা আর মাকে। তারা কেউ ছেড়ে দেবে না। বিশ্বরূপায় তখন সেতু নাটকে অভিনয় করছি। সুব্রতাও ছিল ওই নাটকে। 5 কান হওয়ার ভয়ে থিয়েটারের কাউকে আমরা ঘুণাক্ষরেও জানতে দিইনি। সুব্রতাকেও বারণ করে দিয়েছিলাম বলতে। অথচ রেজিস্ট্রির মাসখানেক গড়াতে না গড়াতেই কীভাবে যেন ওই থিয়েটারের লোকজনই প্রথম আঁচ করল ব্যাপারটা, এবং শুরু হলো কানাঘুষো। পরে তো একদিন অসিতদাই সরাসরি ধরল আমায়। অসিতদা জানতে চাইলেন, আচ্ছা তোর সম্পর্কে কী সব শুনছি বলতো বুড়ো? তোর নাকি রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে আমাদের সুব্রতার সঙ্গে। যদি সত্যিই অমন কিছু করে থাকিস তবে আমায় সব খুলে বল না, দেখি আমি তোর অসুবিধাটা দূর করতে পারি কি না। আমার দাদার সঙ্গে অসিতদার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ভয়ে ভয়ে তাই সত্যি উত্তরটা দিতে পারলাম না অসিতদাকেও। নিজের পিঠ বাঁচাতে কিছুটা অভিনয়ের আশ্রয় নিতে হলো বাধ্য হয়ে, যেন একেবারে আকাশ থেকে পড়ছি এই কথাটা শুনে। এই রকম ভাব করে বললাম, অমন কিছু করে বসলে কি আর তোমাকে বলতাম না দাদা? তুমি ভাবলে কি করে তোমাদের না জানিয়ে আমি জীবনে অত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেব? অসিতদা কিন্তু সরল মনেই আমার কথা বিশ্বাস করেছিলেন সেদিন। পরে অবশ্য ঝড়ঝাপটা কেটে যেতে অসিতদার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম মিথ্যে বলার জন্য। অসিতদাও উদার হৃদয়ে ক্ষমা করে দিয়েছিলেন আমায়। কিন্তু হলে কি হবে, বাঘের থাবা থেকে বাঁচতে গিয়ে একেবারে সিংহের মুখে পড়লাম। কদিন পরেই খোদ মা একদিন আমাকে একেবারে পেড়ে ফেলল। পরে শুনেছিলাম কাদের বাড়ি নাকি মা গিয়েছিল এবং সেখান থেকে এই কথাটা শুনেছিল। ভাতের থালা এগিয়ে দিয়ে মা একেবারে গম্ভীর মুখে বলল, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। সকলে বলছে তুই নাকি রেজিস্ট্রি বিয়ে করেছিস। মায়ের সঙ্গে আমি হালকা চালেই কথা বলতাম। সিরিয়াস কোনো বিষয় মা পারলেও ঠাট্টা মস্করা করে একেবারে হালকা করে দিতাম। সেদিন কিন্তু সেই উত্তর যেই দিয়েছি, ঠিক পরের মুহূর্তেই মা অমনি একটা কাণ্ড ঘটিয়ে বসল। ভাত মাখা হাতটা একেবারে আমার মাথার ওপর দিয়ে বলল, হাতে করে কি দিচ্ছি দেখছিস? অন্ন। মা লক্ষ্মীর একটা রূপ। আর অন্ন যে আমি দিচ্ছি, আমিও কিন্তু মা, গর্ভধারিণী মা। আমার কাছে মিথ্যে কথা বলিস না বুড়ো। ব্যাস, ওই একটা কথাতেই আমি ফিউজ হয়ে গেলাম। মায়ের ব্যক্তিত্বের কাছে গুটিয়ে গেল আমার সব জারিজুরি। মুখের ভাতটা গলায় ঠেলে দিয়ে বললাম, একান্তই যখন নিজে শুনতে চাইছো মা,
খাওয়াটা শেষ হোক না, ধীরে সুস্থে বলছি। খাওয়া সেরে মায়ের ঘরে খাটের ওপর মুখোমুখি বসলাম দুজনে। তারপর বললাম, ঠিকই শুনেছ কথাটা মা, রেজিস্ট্রি বিয়ে করেছি একটা মেয়েকে। মেয়েটা বড় ভালো, তবে তুমি হয়তো আপত্তি করবে, কারণ মেয়েটা আমাদের জাতের নয়, অসবর্ণ। তাই তোমায় প্রথমে বলিনি। ওই শেষের কথাটাই যথেষ্ট ছিল মায়ের কাছে। ততক্ষণে বড় বৌদি বাড়িতে ফিরে একটা উঁকি মেরেছে মায়ের ঘরে। মা বৌদিকে দেখেই সাত তাড়াতাড়ি বলে উঠল, আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না, তোমরা আমায় কাশি পাঠিয়ে দাও। শেষ কটা দিন আমি কাশিতেই কাটাবো। আমি আর বৌদি যতই বোঝাই, মা একেবারে ফাটা রেকর্ডের মতো কথা শুনিয়ে যাচ্ছে তার ওপর। আমি দেখলাম বেগতিক। বড় বৌদি ঘাবড়ে গিয়ে বলে বসলো, তাহলে স্টুডিওতে আপনার বড় ছেলেকে ফোন করি? আমিই বারণ করলাম, শুটিংয়ের মাঝখান থেকে দাদাকে ডেকে আনার কোনো দরকার নেই, বরং সন্ধেয় বাড়ি ফিরলে বলো। মায়ের মুখ তো গম্ভীর। সকলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল মা। বড় বৌদিও বাড়ি থেকে আমার বেরোনো বন্ধ করে দিল। সন্ধে গড়িয়ে রাতের মুখে দাদা বাড়ি ফিরল। আগেই বোধহয় বড় বৌদি সব জানিয়ে থাকবে। দাদা কেবল বলল, আমায় বলিসনি কেন? ছোট্ট একটা কথা। ওরই মধ্যে দিয়ে দাদার অনেক না বলা কথা, অভিমান, অনুযোগ উপলব্ধি করতে কোনো রকম অসুবিধা হলো না আমার। আর বড় বৌদিও তার আগে এই একই কথা শুনিয়েছিল। অমন কথা বলার যোগ্যতা অবশ্য বৌদিরও ছিল। সেই কোন ছেলেবেলা থেকে আমাকেও দেখছে। কত সুখ দুঃখের অভিজ্ঞতার আমরা সাক্ষী। আমার কাছ থেকে আগাম খবর পাওয়ার আশাটুকুও তো করতে পারে বড় বৌদি। আর এরই মাঝে একদিন হঠাৎ হাজির হয়েছিলেন বড় মাসিমা। শোকাতুর মানুষ, 22 বছরের ছেলেকে তার আগে হারিয়েছেন। আমায় খুব ভালোবাসতেন। মায়ের কান্নাকাটি দেখে বড় মাসিমাই শেষে বললেন, অমন করে কান্নাকাটি করছিস কেন? না হয় ছেলে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তা বলে কি ছেলেকে ত্যাগ করতে হবে? ঠিক এই সময় দাদার একটা মন্তব্য একেবারে সাপে বর হয়ে উঠল। মায়ের ব্যাপারে দাদা একেবারে বরাবরই দুর্বল। মা বরাবর কাশি যাবার বায়না ধরায় দাদা বলে উঠল, তা কী করে হয়? তুমি কেন বাড়ি ছেড়ে যাবে? আরে আমি বরং একটা ফ্ল্যাট দেখি, বুড়ো বরং নতুন বউ নিয়ে ওই ফ্ল্যাটে উঠবে। ব্যাস, দাদার ওই একটা কথায় মা যেন একেবারে দপ করে জ্বলে উঠল। হাওয়া মোরগ যেমন হাওয়ার টানে বো করে উল্টো দিকে ঘুরে যায়, দাদার কথা শেষ হতে না হতেই মা বলে উঠল, তোর বাবা বেঁচে থাকলে এমনটা ঘটতে পারত? ঘরের ছেলেকে ঘর থেকে বের করে দেব? বড় মাসিমা এই সুযোগে মাকে একেবারে পেড়ে ফেললেন। আরে আমি তো সেটাই তোকে বলছি, ছেলে অসবর্ণ বিয়ে করেছে বলেই তোকে ছেলেকে ত্যাগ করতে হবে কেন? মা এবার নতুন যুক্তি দেখালো, বুড়ো যে কাগজপত্রে বিয়ে করেছে, ওভাবে বিয়ে করা বউকে কি ঘরে তোলা যায়? আমার আপত্তি ছিল কিন্তু টোপর পরে বিয়ে করায় কেমন যেন বোকা বোকা লাগে। দাদাই বুঝিয়ে বলল, বুড়ো মানুষ কটা দিন আর বাঁচবে, ওর মনে শান্তি দিতে না হয় একটু মেনে নিলি, অসুবিধাটা কোথায়? এরপর আর কথা বলা যায় না। মুখ বুঝে মেনে নিতে হলো মায়ের সব রকম আচার। সুব্রতাকে মেয়ে হিসাবে প্রথম গ্রহণ করলো বড় মাসিমা। এবার আর জাতির বাধা রইল না। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল একেবারে জোর কদমে। আমার বিয়েতে ছোট কাকা তপোধন চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমার বিয়ের গণ্ডগোল শুনে ছোট কাকাই নিজে এগিয়ে এলেন। মা যখন আশঙ্কা করে বললেন, বুড়োর এই অসবর্ণ বিয়েতে কি ওর পিসিমা যোগ দেবে? নেমন্তন্ন করতে গেলে যদি ওরা ফিরিয়ে দেয়? ছোট কাকা নিজে ঘাড় পেতে নিলেন নেমন্তন্ন করার দায়িত্ব। দায়িত্ব পালনও করেছিলেন সুষ্ঠুভাবে। আমাদের বড় পিসির শ্বশুরবাড়ি বরানগরে। রক্ষণশীল বনেদি পরিবার ওদের, আর ভয় বেশি ছিল ওনাকে নিয়েই। ছোট কাকার সঙ্গে আমি গেছি নেমন্তন্নর কার্ড নিয়ে। ছোট কাকা ওদের বাড়িতে পা রেখেই বললেন, শোনো, বুড়ো অসবর্ণ বিয়ে করেছে, তোমরা কি ওর বিয়ের অনুষ্ঠানে যাবে? বড় পিসি কথাটা শুনেই বলে উঠলেন, এ কি নেমন্তন্ন ছিঁড়ে মঙ্গল, কার্ড হাতে দিলি না, কিছু জানালি না ভালো করে, দুম করে জিজ্ঞেস করে বসলি যাবো কি না? ছোট কাকা একই মেজাজে বললেন, কার্ড আমার হাতেই আছে, কার্ডে তোমাদের নামও লেখা আছে, তোমরা যদি যেতে না চাও তবে কার্ডটা এখানে ছিঁড়ে ফেলে দিয়ে ফিরে যাব। এই কথাটা যে বড় পিসিমাকে এইভাবে নাড়িয়ে দেবে, ছোট কাকাও বোধহয় 1 মিনিট আগেও টের পায়নি। দিদিমার বয়সী বড় পিসিমা
আমায় খুব ভালোবাসতেন। ছোট কাকার কথাটা শুনে আমায় জড়িয়ে ধরে তার সে কি কান্না, কাঁদতে কাঁদতে বললেন, ঘাটের দিকে পা বাড়িয়ে বসে আছি, এ বয়সে আর কত ধম্মকম্ম করব। তুই এসেছিস মঙ্গল, বুড়োকে সঙ্গে নিয়ে, তোর দ্বারা কোনো অমঙ্গল হতে পারে না। আমায় কার্ডটা দে, আমরা সকলে মিলে নেমন্তন্ন রক্ষা করতে যাব। বিয়ের দুদিন আগে ভবানীপুরের বাড়িতে এসেছিলেন বড় পিসিমা। শুধু উনিই নন, সব পিসিমা জড়ো হয়েছিলেন আমার বিয়ে উপলক্ষে। ছোট কাকা মাকে তখন বলছিলেন, দেখলে তো, ভালোবাসার জোর, সব বাধা দূর হয়ে গেল কেমন। বিয়ের অনুষ্ঠান আয়োজনে ক্যারিশমা দেখিয়েছিল দাদা, সত্যিই মহানায়ক। একদিন আমাকে ডেকে বলল, তোর যত বন্ধুবান্ধব আছে বুড়ো, থিয়েটারের লোকজন, টালিগঞ্জ পাড়ার সকলকে নেমন্তন্ন করবি, দেখবি একজনও যেন বাদ না যায়। সে যুগে আমার বিয়েতে নিমন্ত্রিত হয়েছিল 1002। সন্ধ্যে 7টায় শুরু হয়েছিল খাওয়া দাওয়া, আর অতিথি আপ্যায়ন শেষ হয়েছিল রাত 2টোয়। আমি অবশ্য আগেই আঁচ করেছিলাম, খাওয়া সারতে সারতে অনেক রাত হয়ে যাবে, রাত হয়তো কেটেই যাবে। তাই লোকজনের যাতায়াতের জন্য লাক্সারি বাসের ব্যবস্থা পর্যন্ত করেছিল দাদা। বিশ্বরূপা রংমহলের কর্মীরা শেষ শো ভাঙার পর এসেছিল ওই বাসে চড়ে। মাঝরাতে ওদের শ্যামবাজার পর্যন্ত ছেড়ে আসা হয়েছিল ওই বাসেই। সত্যি কথা বলতে কি, সেই দিনের জমজমাট ছবিটা এত বছর পরেও আজ একেবারে জীবন্ত হয়ে আমার চোখের সামনে ভাসছে। ভবানীপুরে আমাদের 2টো বাড়ির ছাদে ম্যারাপ বাঁধা হয়েছে। দাদা চোরকির মতো ছাদ থেকে একতলার এই ছাদ থেকে ও ছাদে ঘুরে ঘুরে তদারকি করছে। এই হয়তো দেখলাম ছাদের ওপর টালিগঞ্জের কলাকুশলীদের খাওয়ার টেবিলের সামনে দাঁড়িয়ে জনে জনে জিজ্ঞাসা করছে, খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো। পরক্ষণেই দেখি নিজের ঘরে মানিকদা আর মঙ্ক বৌদি সেখানে খাচ্ছে, আর সেই টেবিলের সামনে দাঁড়িয়ে দাদা বলছে, আমাদের রান্নার ঠাকুর কিন্তু আপনারও চেনা মানিকদা। আপনার বিয়েতে যে বংশী ঠাকুর রেঁধেছিল তার হাতের রান্না। মানিকদা মানে সত্যজিৎ রায় ছবি তৈরির সময় যেমন খুঁতখুঁতে, খাওয়ার ব্যাপারেও তেমনি রসিক। নিজে থেকেই জিজ্ঞাসা করলেন, মাছ মাংস দুটোই বেশ লাগলো, কোথা থেকে আনালে? দাদা অমনি সবিস্তারে জানালো, সিরাজগঞ্জ থেকে কীভাবে টাটকা মাছ নুন দিয়ে আনা হয়েছে। পাঁঠার মাংস কেনা হয়েছে গোপালদার দোকান থেকে। গোপালদা বা গোপাল মুখোপাধ্যায় নামটা বললে হয়তো চিনতে অসুবিধা হতে পারে। আসলে পুরনো আমলের লোকের কাছে ওর পরিচয় ছিল পাঁঠা কাটা গোপাল নামে। বাঙালি পাঁঠার দোকান বলতে সেকালে গোপালদার দোকানকেই বোঝাতো। বন্ধু, মাঝে একটা কথা বলে নিই, এখনও এই দোকানটা আছে একেবারে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গেটের ঠিক উল্টো দিকে, ট্রাম লাইনের গায়ে। দাদার তাই কড়া হুকুম ছিল, মাংস আনতে হবে গোপালদার দোকান থেকে। চাঁদের হাট নেমে এসেছিল আমাদের বিয়েতে। কে না এসেছিলেন সেদিন, অভিনেতা, পরিচালক, প্রযোজক, শুধু কলকাতা থেকে নয়, বম্বে থেকেও গায়ক, সুরকার কেউ বাদ থাকেননি। সত্যজিৎ রায়, তপন সিংহ, সুশীল মজুমদার, বিভূতি লাহা, মৃণাল সেনরা। রাত গড়াবার আগে বাড়ি থেকে ফিরে গেলেও গভীর রাত পর্যন্ত আড্ডায় মজেছিল দাদার বন্ধুরা। দাদাকে আমি নতুন করে আবিষ্কার করেছিলাম আমার বিয়েতে। শুনলে তো বন্ধু, যা থাম্বনেলে বলেছি তার নতুন করে বলছি না, কিন্তু নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলো না যে কেন এই ঘটনাগুলো ঘটেছিল এবং কিভাবে দুটো হাত এক হয়ে গিয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে, সঙ্গে থাকবে। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।